আজকের আয়োজনে আমার অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দর্শক আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে একটু, আপনারা ঐক্যমত কমিশনে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে বলে শুরু করবার আগেও কথা হচ্ছিল আপনার সাথে, জুলাই সনদের আসলে কোন অবস্থায় আছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। যদি সবশেষ যতটুকু জানি বলি যে এনসিপি এবং জামাত সেটি নিয়ে সন্তুষ্ট না, একমত না, বিএনপি মোটামুটি একমত, এই হচ্ছে খবর পাচ্ছি। আপনাদের অবস্থান কি, আপনাদের মতামত কি, সেটাও একটু জানতে চাই। ধন্যবাদ। জুলাই সনদের একটা খসড়া আমাদেরকে গত কয়েকদিন আগে দিয়েছে ঐক্যমত্য কমিশন থেকে, এবং আমাদের কিছু কনসার্ন আছে সেখানে। সনদে যে ইন্ট্রোটা দিয়েছে আমরা বোধ করছি যে ওই ইন্ট্রোতে আমাদের গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন, আমাদের এই মাটির শত শত বছরের যে লড়াই, এইটা আরেকটু মানে আসা দরকার আর কি। সেটা পুরো সাইজ যেটা আছে এই সাইজের থেকে আরো ছোট করেও সেটা নিয়ে আসা সম্ভব, এবং আমাদের তরফ থেকে আমরা একটা অ্যামেন্ডেড ইন্ট্রো বলেছি আর কি। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার কতগুলো মানে বৈধতার প্রশ্ন আছে, যে জুলাই সনদটা কবে থেকে কার্যকর হচ্ছে বলে ধরে নেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের স্ট্যাটাস কি, এটা কি একটা জাতীয় ওয়াদা, রাজনৈতিক দলগুলো মিলে সবাই জাতির কাছে একটা ওয়াদা করছে, না আসলে এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকতে হবে? যদি আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হয় তাহলে সেটা কি প্রসেসে তৈরি হতে পারে, এবং বাস্তবায়ন প্রক্রিয়া, বিশেষ করে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি আমরা 2 বছর অথবা আগামী সংসদে পিছায় দিব, না সেটা এখন থেকেই বাস্তবায়ন হওয়া শুরু হতে পারে? এই প্রশ্নগুলোর আলাপ তুলতে হবে আর কি। তো জুলাই সনদের যে খসড়া আছে এইটা কোনো এজেন্ডাভুক্ত আলোচনাতে আজকে ছিল না। একাধিক রাজনৈতিক দল আজকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তারা বলেছেন যে জুলাই সনদের শুধু সাবস্টেন্স নিয়ে কথা বললে হচ্ছে না, বরং এটার প্রসেস, বাধ্যবাধকতা কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রসেসগুলো নিয়েও আমাদেরকে আলাপ তুলতে হবে। তো কমিশনের পক্ষ থেকে আপনার ডক্টর আলী রিয়াজ বলেছেন তাহলে আমরা এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করব। তো আজকে এই বিষয়ে কোনো আলোচনা আসলে হয় নাই, তার মানে এখনো আলাপ বাকি, জুলাই সনদের বিষয়ে এখনো আলাপ বাকি যতটুকু বুঝতে পারছি। তাহলে আসলে জুলাই সনদ দিয়ে যা দেখলাম, ব্যারিস্টার ফুয়াদ যদি একটু শুরু থেকে সামারি করি, শুরুতে জানলাম ঘোষণাপত্র দিয়ে দেবে, এনসিপি দেবে, সেটা গত বছরের 21শে ডিসেম্বর দেওয়ার কথা। তার আগে সরকার বলেছিল সরকার দেবে না, তারপরে যখন ঘোষণাপত্র দিতে যাচ্ছে তখন বললো সরকার দেবে। এনসিপি 15 কার্যদিবস তখন ঠিক করে দিল, বৈষম্য বিরোধী ছাত্ররা 15 কার্যদিবস, মানে দুঃখিত 15 জানুয়ারির মধ্যে, সেটা হলো না। তারপরে সরকার বললো 30 কার্যদিবসের মধ্যে দেবে, সেটা হলো না। তারপর সরকার বললো জুলাইয়ের মধ্যে দেবে, সেটাও তাহলে হচ্ছে না। হবে তো? আমার মনে হয় এখানে বিষয় আসলে দুইটা। আপনি ঘোষণাপত্রের কথা যেটা বলছেন আর সনদ, দুটা ডিফারেন্ট জিনিস। আপনার দর্শকদের জন্য বলছি যে ঘোষণাপত্রটা হচ্ছে যে একটা আকাঙ্ক্ষার জায়গা, যে আসলে আমি একটা কেমন বাংলাদেশ চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল, আমার 71-এর মুক্তির লড়াইতে কি বলা ছিল, 47-এ কি ছিল, শত শত বছরের আমার যে মুক্তির লড়াই, সেই লড়াইয়ের অভিজ্ঞতা থেকে আমি আসলে কেমন বাংলাদেশ চাই, সেই আকাঙ্ক্ষার কথাটা হচ্ছে এখানে লেখা থাকবে গণ অভ্যুত্থান পর্যন্ত গত বছর। আর এই আকাঙ্ক্ষার বাস্তবায়নগুলো রাষ্ট্রের কি কি কাঠামোর মধ্য দিয়ে আমি অর্জন করতে চাই সেটা হচ্ছে আপনার সনদে লেখা থাকবে। যেমন ধরেন আমি একটা আকাঙ্ক্ষা চাই, আমার আকাঙ্ক্ষাটা হলো একটা বৈষম্যবিহীন বাংলাদেশ চাই। এখন বৈষম্যহীন বাংলাদেশটা আমি কিভাবে অ্যাচিভ করব? যদি আমার সেখানে নারী পুরুষের প্রতিনিধিত্ব না থাকে, যদি নারীরা প্রচুর পরিমাণে পিছিয়ে থাকে সংসদে এবং গুরুত্বপূর্ণ জায়গায়, তাহলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব হবে কিনা? আমার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাকে যদি আমি সংসদে আনতে না পারি, তার বক্তব্যের যদি ভয়েস না থাকে, তাহলে সেই বৈষম্যহীন বাংলাদেশটা কিভাবে হবে, এবং এই খবর প্রসেসটা কি হবে? এই জন্য হচ্ছে আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের রূপরেখা দুইটা আলাদা আলাদা ডকুমেন্ট হচ্ছে, দুইটা আলাদা আলাদা ডকুমেন্ট। ব্যারিস্টার ফুয়াদ, আমি একটু আপনার কাছে শুনবো। ব্যারিস্টার শামীম পাটোয়ারি যুক্ত হয়েছেন। ব্যারিস্টার পাটোয়ারি, আপনাকে স্বাগত। তবে আমি আপনার কাছেও জুলাই সনদ নিয়ে কথা বলছি, আপনার কাছে সেটা নিয়ে জানবো। ব্যারিস্টার ফুয়াদের কাছে বিষয়টা আরেকটু স্পষ্ট হয়নি, জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ দুটি আলাদা।
সেটি আপনি আর একটু স্পষ্ট করছিলেন, সেটি শুনছিলাম আমরা। কিন্তু কবে থেকে আসলে আলাদা হলো এটাও একটু বুঝতে চাই, কারণ প্রথমে তো শুধু শুনছিলাম একটাই, সেটা মানে এনসিপির ওরা বললো যে তারা ঘোষণা করে ফেলবে, তখন তো একটা নিয়ে কথা ছিল ঘোষণাপত্র, কখন থেকে আসলে এটা আলাদা হয়ে গেল? না, এটা একটা ডকুমেন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করে দিই ব্যারিস্টার ফুয়াদ, যে তাহলে কি ঘোষণাপত্র সরকার দেবে না? সবই সরকার দেবে, সবই রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েই দেবে। কারণ দিন শেষে তো এটা গণ অভ্যুত্থানের সরকার, এবং গণ অভ্যুত্থানের সরকারকেই তো ডকুমেন্টটাকে প্রক্লেম করতে হবে। যে আপনি স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন, আপনি জিয়া অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা এরশাদের আপনার মার্শাল ল প্রোক্লামেশন দেখেন, সবকিছু প্রোক্লামেশন তো একটা ফর্মাল প্রসেসের মধ্য দিয়ে তখনকার ক্ষমতাশীল যে যারা থাকেন তারা এটা করেন। অতএব এটা অন্তর্বর্তীকালীন সরকারই করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুটো কাজই তারা করবে। করার প্রসেসের ভিতরে রাজনৈতিক দল, অংশীজনরা সবাই এটার সাথে অলরেডি অন্তর্ভুক্ত আছে। তারা এই কনসালটেশন প্রসেসের মধ্যে দিয়ে তারা তাদের পরামর্শ দিচ্ছেন। ঘোষণাপত্র আলাদা হয়ে গেল বলেন তো একটু, মানে ঘোষণাপত্র আর জুলাই সনদ, কারণ শুরু তো একটাই ছিল, একদম স্পষ্ট মনে করতে পারি। শুরু থেকেই একটাই ছিল, যেটা হয়েছে যে আপনার এটাকে আরো স্পেসিফিক করবার জায়গাতে এসে জনগণকে বোঝানোর জায়গাটা হয়তো তো পরিষ্কার করে করা হয়নি, কিন্তু বোঝানোটা প্রথম দিকে ঘোষণাপত্রের আলোচনাটা বেশি হয়েছে, কারণ তখন তো কমিশন হয়নি। কমিশনগুলো হবার পরে যখন প্রচুর রাষ্ট্র সংস্কারের প্রস্তাব এসছে, এই প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে, এই একমতের প্রস্তাবগুলোর ব্যাপারে স্ট্যাটাস কি হবে, রাজনৈতিক দল কতটুকু একমত হবে, একমত হবে না, সেগুলো কি ঘোষণাপত্রে থাকবে না আলাদা আমরা চার্টার করে দেব, সেই প্রসঙ্গে তখন রাজনৈতিক দল মত দিয়েছে আমরা আকাঙ্ক্ষাটাকে আলাদা করে ফেলি, আর সনদের ভিতরে সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যেগুলো একমত হচ্ছে সেগুলো আমরা আলাদা করে রাখি। এই প্রস্তাবটা তখন মোটা দাগে একমত হয়েছে, এবং এটাই কমিশনে বিভিন্ন সময় কথা বলতে বলতেই এই প্রসেসটা ডেভেলপ করেছে। আচ্ছা, তার মানে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র সরকার দেবে, জুলাই সনদ সরকার দেবে, কোনটি কবে দেবে এটা অনেক বড় কাজ। ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে কিন্তু আমি শুনতে পাচ্ছি। এই যে আপনাকে শুনতে পাচ্ছি। জি, ব্যারিস্টার পাটোয়ারী, আপনার কাছেও একটু কি মনে হয়, আমি আসলে জুলাই ঘোষণাপত্রের যে একটা প্রেক্ষাপট, সেই 31শে ডিসেম্বর গত বছর এবং তার আগে থেকে যে আলোচনা, তারপরের যে প্রেক্ষাপট, সেটিও একটু বলছিলাম কথা প্রসঙ্গে, এবং এখন এসে যেটি দাঁড়াচ্ছে, সরকার ঘোষণাপত্রও দেবে, সরকার সনদও দেবে, কবে দেবে? মানে ডিসেম্বরে হলো না, জানুয়ারিতে হলো না, 15 জানুয়ারির মধ্যে হলো না, 30 কার্য দিবসের মধ্যে হলো না, জুলাইয়ের মধ্যেও হচ্ছে না, কি মনে হয় আদৌ হবে? না, এই ব্যাপারটা মানে একটা সনদ বা একটা ডিক্লারেশন থাকতে পারে, কারণ এত বড় একটি ঘটনা ঘটেছে এবং এত ছাত্র মারা গেছে, এত জনতা মারা গেছে, তারা আকাঙ্ক্ষা থাকতে পারে যে তাদের এই হিস্ট্রিক্যাল মুভমেন্টটা একটা হিস্ট্রিক্যাল সনদে থাকবে। সেটা লিগ্যাল স্ট্যান্ডিংটা কি হবে? মানে এটা কি এমন হবে জুলাই সনদ হওয়ার পরে সংবিধান সাসপেন্ড হয়ে গেল, সেখানে সংবিধান বাদ দিয়ে সবাই এখন থেকে জুলাই সনদের উপর হাত দিয়ে বা জুলাই ডিক্লারেশনের উপর হাত দিয়ে শপথ নেবে? সংবিধান তো আছে, যে দেশে একটা পরিপূর্ণ ফাংশনিং সংবিধান আছে, সেখানে আরেকটা এই ধরনের ডকুমেন্ট আসতে পারে তাত্ত্বিকভাবে এবং স্পিরিচুয়ালি। লিগালি কতটুকু আসতে পারে, এটা ইস্যু, লিগালি আসতে পারে কিনা আদৌ। ইতিহাস তো যা আছে তাই আছে, ইতিহাস তো আর 24-এর আগের ইতিহাস তো আর 24-এর পরে লেখার দরকার নেই। যারা সংবিধান লিখেছিল তাদের কাছে আগের 100 বছরের ইতিহাস মনে ছিল। সংবিধানের অ্যামেন্ডমেন্ট গুলোর মধ্যে কিছু খারাপ অ্যামেন্ডমেন্ট আছে, কিছু ভালো অ্যামেন্ডমেন্ট আছে। আমরা যে বৈষম্য বিরোধী কথা বলবো, আমরা যে ইগ্যালিটেরিয়ান সোসাইটির কথা বলবো, আমরা যে এন্ট্রেঞ্চ ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলবো, আমরা যে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস এর কথা যেটা সংবিধানে আছে, আমরা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স এর কথা, কোনটা সংবিধানে নাই? সবকিছু সংবিধানে আছে। শুধু একটা জিনিস নিয়ে ডিবেট হতে পারতো, সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি 72-এ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা আসলে সেই সময়ে কোনো যৌক্তিক কারণ ছিল না। তার কারণ 71-এ যারা যুদ্ধ করেছিল তারা ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করার জন্য যুদ্ধ করেনি, কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠকদের মধ্যে বামপন্থীরা খুব সক্রিয় ছিল, তারা মূলত ইনফ্লুয়েন্স করেছিল এরকম একটি ধর্মভিত্তিক, যেটা জিয়াউর রহমান পরে ওপেন করলেন, এবং ওপেন করার পরে সেটা এখন পর্যন্ত কার্যকর আছে, এখন পর্যন্ত সেটা বাতিল হয়নি, তার মানে সেটা অ্যাকসেপ্টেড এন্ড সেটা ওয়াইডলি সার্কুলেটেড। এখন আমরা সংবিধানের যে ফিলোসফিটা আমাদের সংবিধানে আছে, আপনি যদি প্রিয়াম্বল পড়েন, আপনি যদি আর্টিকেল গুলো পড়েন, সেখানে ওনারশিপ কেমন হবে,
ওমেনদের সকল স্তরে ওমেনকে নির্ধারণ করা হবে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে, জুডিশিয়ারি ফাংশনাল হবে, সেইখানে কাঠামোগত কিছু আর্টিকেলে পরিবর্তন ছাড়া টোটাল সংবিধানকে রিপ্লেস করার কোনো প্রয়োজন নাই। আর একটা সরকার, বর্তমান সরকার, সে একটা সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় আছে। এখন সেই সরকার যদি একটা ঘোষণা দেয়, সেটা এই সরকারের ঘোষণা হবে, সেই সরকারের কিছু সংযুক্ত দলের ঘোষণা হবে, এটা কি জনগণের ঘোষণা হবে? আমার তো মনে হয় না। আর যদি এটা পার্লামেন্টে যায়, পার্লামেন্ট থেকে পাশ হয়, পার্লামেন্টে এই বিষয়ে ধন্যবাদ জানানো হয়, এই সহজ উপায় হচ্ছে নতুন পার্লামেন্টে একটা চমৎকার প্রস্তাবনা আসবে, সিদ্ধান্ত প্রস্তাব 147 ধারা একটা আসে, সেখানেই জুলাইয়ের বিষয়টা আসবে এবং জুলাইয়ের বিষয়টা ব্যাপক আলোচনা হবে, সংসদের প্রত্যেকটি এমপি কথা বলবে, এইটা রেকর্ডেড হানসার্ড হবে, একটা রেকর্ডেড ডকুমেন্ট হবে সবার জন্য। এটা একটা আইনগত প্রক্রিয়া কেমনে আনা যায় সেটা হয়তো আপনি বলছিলেন, আপনি একটা মতামত দিচ্ছিলেন, যদিও আপনাদের মতামতকে একরকম অবাঞ্ছিতই করে রেখেছে বর্তমান কমিশন বা বর্তমান দলগুলো, তবু আপনি একটা প্রক্রিয়ার কথা বললেন। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে খুবই ছোট করে, এই আপনিও বলছিলেন যে আইনগত বাধ্যবাধকতা তৈরির একটা প্রক্রিয়ায় যেতে হবে, এটি আসলে আপনাদের বিবেচনায় কিভাবে যাবে আইনগত প্রক্রিয়ায়? ব্যারিস্টার পাটোয়ারি যেভাবে বলছিলেন সেভাবে নাকি অন্য কিছু বিবেচনায়? দেখেন, প্রয়োজনীয়তার আলোচনাটা আসলে শামীম ভাইয়া বুঝবেন না আর কি, কারণ ওনারা তো একটা ফ্যাসিস্ট রেজিমের কে লেজিটিমাইজ করেছেন গত 16 বছর থেকে, ডিসপাইট হ্যাভিং, মানে শামীম ভাই আমার ভেরি গুড ফ্রেন্ড, আমাদের পার্সোনাল রিলেশনশিপ অ্যাপার্ট বলছি আর কি রেসপেক্টফুলি, যে একটা ফ্যাসিস্ট রেজিমকে লেজিটিমাইজ করে দিল্লির আধিপত্য কায়েম করবার জন্য যেই দলগুলো গত 16 বছর 17টা বছর বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, তারা আসলে গণ অভ্যুত্থানটা বুঝবে না। যেভাবে আপনি যদি ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করেন, তিনি এই জিনিসটা বুঝবেন না যে 24 কি হয়েছে, তা আগে কি ছিল, তো সবই তো ঠিক আছে। তো বাস্তবতাটা হইলো যে এইটা ওনাদের বোধের উপরে আর কি, এই বোধের উপরে হওয়ার কারণেই তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, কারণ ওনারা বুঝতে চান নাই যে বাংলাদেশের সংবিধানে তো নির্বাচনের কথা বলা ছিল, তো ওই নির্বাচন তো আমরা দেখলাম 14-তে, 8-এ, 18-তে, 24-এ, যেই সকল নির্বাচন দিয়ে ওনারা দিনে রাতে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সংবিধানে তো বলা ছিল যে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, এটা বলবার পরেও কেন গণ অভ্যুত্থান করতে হয়েছে? বাংলাদেশের সংবিধানে তো বলা ছিল যে মৌলিক মানবাধিকারগুলো সংরক্ষণ করা হবে, তারপরে তো এই দেশে আমরা গুম খুন 800 আয়নাঘর। বাংলাদেশের সংবিধানে বলা ছিল যে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হবে না, তারপরে আমরা দেখলাম যে কিভাবে উঠায়া বসায়া যাকে তাকে ফাঁসি দেওয়া পর্যন্ত এই দেশের আদালত করেছে। এবং এটা কখন করেছেন? যখন শামীম ভাইরা, ওনাদের দল এবং এই টোটাল গ্যাং যখন ক্ষমতায় ছিলেন। অতএব ওনারা যে আসলে জন্য এটা বোঝানোর চেষ্টা করাটা আমার কাছে বিষয় না, কারণ এটা ওনাদের ম্যান্ডেট না। ওনারা একটা পরাজিত শক্তি গণ অভ্যুত্থানের, এখানে ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি, তারাই কমিশনে বসার কারণেই হচ্ছে আলোচনাটা হচ্ছে যে আসলে আমরা কি চাই, সেখানে আকাঙ্ক্ষা কি। এই সরকারটা বলা হচ্ছে এটা নাকি সংবিধানের সরকার, 106 এর সরকার, সত্য না, এইটা একটা পিওর ফর্মালিটিস। আমরা আপনার কাউন্ট করে দেখেছি এই সরকার গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আর্টিকেল ধরেন 50-এর মতো সংবিধানের অনুচ্ছেদ অলরেডি ডিজলভ হয়ে গেছে, নাই হয়ে গেছে, এগুলো এখন মানা হচ্ছে না। এই যে আমরা ঐকমত্য কমিশনে সবাই বসি, আমরা তো হাসিনার সংবিধানের আর্টিকেল 7A ভায়োলেট করছি। সব রাষ্ট্রদ্রোহীরা এখানে এসে বসে একসাথে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা একসাথে বসে একটা সরকারকে উৎখাত করছে। 106 ইটসেলফ একটা অবৈধ জিনিস আওয়ামী লীগের কাছে, কারণ একটা বৈধ সরকারকে তাদের দাবি মোতাবেক এখান থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বাংলাদেশের হিস্ট্রিতে তার প্রত্যেকটা বডি চেয়ার পালায় চলে গেছে, নির্বাহী বিভাগের প্রধান, সংসদের প্রধান, বিচার বিভাগের প্রধান, মসজিদের প্রধান, মন্দিরের প্রধান পুরোহিত, সবাই পালায় চলে গেছে। Yet my learned friend simply unable to understand the massiveness, the greatness of the issue happened last year. তো সেই জায়গাতে হচ্ছে সনদের বাস্তবতাটা হচ্ছে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে, এবং এই পরিবর্তনটাকে শুধু পরাজিত শক্তি না, অনেক গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিও ভালোভাবে হজম করতে পারছেন না বলেই তারা এগুলোকে নিয়ে অনেক হাস্যরস করছেন, ছোটখাটো কথা বলছেন।
কিন্তু মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে অনেক মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এখানে তৈরি হচ্ছে। এখন সেগুলো সবগুলো আমরা আকাঙ্ক্ষা বোঝার প্রচেষ্টাটা আপনাদের আসলে কোথায়, মানে কিভাবে মানুষের সব মানে গণমানুষের আকাঙ্ক্ষা আপনারা বুঝতে পারছেন? গণমানুষের আকাঙ্ক্ষা বোঝার একটা প্রসেস তো আপনার কমিশন গুলো ফলো করলো। প্রত্যেকটা কমিশন ওপেন জরিপ করেছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে মতামত দিয়েছে, নাগরিকরা, যে প্রত্যেকটা কমিশনে কি কি সংস্কার আনা দরকার। হাজার হাজার মতামত চোখে পড়ছে, তারা এগুলোকে অ্যাসেস করছেন, কম্পাইল করেছেন, কম্পাইল করে আবার মোটা বই করেছেন, ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। এটাই তো একটা প্রসেস। একটা প্রসেস হচ্ছে জরিপ ফলো করা, জনগণের সাথে পাবলিক কনসালটেশনে যাওয়া, পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ মানুষের সাথে মিট করছে, আপনারা গণমাধ্যম আমাদেরকে কন্টিনিউ জবাবদিহিতার আওতায় আনছেন, আপনারা প্রশ্ন করছেন, জনগণের হয়ে মন্তব্য জিজ্ঞেস করছেন আমাদেরকে, যে আপনাদের কনভারসেশনের নিচে মানুষ আপনাকে এইটা বলছে ওইটা বলছে। এই পুরো প্রসেসটা মিলেই তো আমরা গণমত যাচাই করছি। আপনি জিজ্ঞেস করেছেন বৈধতার প্রশ্নটা, একটা লিগ্যাল স্ট্যাটাসটা কিভাবে হতে পারে? অনেকভাবে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, আপনার আর কোনো লিগ্যাল স্ট্যাটাস দরকার নাই। পৃথিবীতে প্রত্যেকটা গণ অভ্যুত্থান যুদ্ধ ইটসেলফ আপনাকে একটা বড় ধরনের শেপ করার ম্যান্ডেট আপনাকে দিয়ে দেয়, আপনি এটা করতে পারেন। এরপরে যেটা হতে পারে, স্বাক্ষরিত সনদটাকে আপনি গণভোটে দিতে পারেন। এটা গণভোটে জনগণ হ্যাঁ না বলে মেনে নেয় কিনা, 2/3 ভোটে, অথবা আপনি একটা ভোটের পার্সেন্টেজ ঠিক করলেন। থার্ড হচ্ছে আপনি একটা অর্ডিন্যান্স জারি করলেন, অর্ডিন্যান্স জারি করে আপনি বলে দিলেন যে এটা পরবর্তী পার্লামেন্ট তার ফার্স্ট সেশনে ফার্স্ট ডেতে রাটিফাই করে নেবে। আপনি প্রোক্লামেশনে যেতে পারেন। পৃথিবীর বহু ইতিহাস আছে যেখানে জনগণের প্রতিনিধিরা, অথবা ইভেন মানে মিলিটারিতে এই প্র্যাকটিস আছে, যখন মার্শাল ল ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এরশাদের সময়, তারাও প্রোক্লামেশনে গেছে। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন, মুজিবনগর সরকার ওই পারে বসে প্রোক্লামেশন করেছে ৭১-এর 10 এপ্রিল 17 এপ্রিল মিলায়, যে তারা একটা নতুন মুক্তির লড়াই চালু করছে। তো অনেকগুলো ফর্মে আপনি এটাকে লিগালাইজ করতে পারবেন আর কি। এবং এটার মূল জায়গাটা হচ্ছে আসলে উইল অফ দ্য পিপল। আপনি জনগণের ফর্ম আছে, কোনটা যে হবে এবার, আর সেগুলো বাছাই করে কবে যে হবে, কবে হবে তার কি কোনো মানে আভাস ধারণা এগুলো আপনারা পান? মানে সময়গুলো তো চলে গেল, আপনাদের কাছে নতুন কোনো ধারণা আছে কিনা? ঘোষণাপত্রটা সবাই মিলে চেষ্টা করছে 5 তারিখের মধ্যে দেওয়ার জন্য। আচ্ছা, ঘোষণাপত্রটা, সনদের ব্যাপারে আমরা মোটা দাগে যে বিষয়গুলোতে অলরেডি একমত হয়ে গেছি, সেটার কিন্তু একটা তালিকা অলরেডি পত্রিকাতেও চলে এসছে, আপনি দেখেছেন যে মোটামুটি এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত। শুধুমাত্র এখন এটার কিছু টেকনিক্যাল জায়গা বাকি আছে সনদে, যেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, এটার লিগ্যাল স্ট্যাটাস কিভাবে হবে, বাস্তবায়নটা কবে থেকে হবে, এখন থেকে হবে, 2 বছর পরে হবে, নেক্সট পার্লামেন্টে হবে। এই প্রসেসটা অলরেডি আজকে সিদ্ধান্ত হয়েছে, কমিশন এজেন্ডাভুক্ত করে আলোচনা করবে। এবং এটার মধ্য দিয়ে কমিশনের আপনার মেয়াদ আছে 15 তারিখ পর্যন্ত। আমি ধারণা করছি এই মেয়াদের ভিতরে সনদটাও হয়ে যাবে। স্পষ্ট ধারণা আপনার। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমি ব্যারিস্টার পাটোয়ারি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা পরাজিত শক্তি, এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটটাই আপনারা আসলে বুঝতে পারছেন না। ব্যারিস্টার ফুয়াদ আপনাদের এই অভিযোগটি করছেন না, আপনারা আসলে ম্যান্ডেটটি বোঝার চেষ্টা করছেন কিনা সেটি একটু জানবো। আপনারা কি বুঝতে পারছেন এই ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্যে আসলে পার্থক্য কি? আজকে ব্যারিস্টার ফুয়াদের কথায় আমি মোটামুটি স্পষ্ট হলাম। এর আগেও এই প্রশ্নটা আমি অনেকবার করেছি যে আসলে পার্থক্যটা কি, আমি খুব ভালো মতো বুঝতে পারতাম না যে স্পষ্ট ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্যে পার্থক্য। এটা শুনে ওই 5 তারিখের মধ্যে আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাবো ব্যারিস্টার পাটোয়ারি। জি ধন্যবাদ। আমার বন্ধু ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত সাহসী এবং স্পষ্টভাষী, এবং কনসিস্টেন্টলি তাকে সাহসী ভাবেই দেখেছি। আওয়ামী লীগের আমলে অত্যন্ত সাহসী কথা বলতেন। দেখুন, সংবিধানে যা আছে তার সাথে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এই সনদ বা ঘোষণা নতুন কিছু অ্যাড করবে না। তবে যারা এই আন্দোলনে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তারা এটা চাচ্ছে, তারা এটা চাইলে হতেই পারে, কিন্তু এটা আপনি বাস্তবায়ন করবেন তো পুরো দেশের উপরে। এটা তো সুলতানি আমল না, অথবা মোগল আমল না, বা প্রি মুঘল আমল না, যে ইরান থেকে, তুর্কি থেকে, আফগানিস্তান থেকে কেউ আসলো, সে দেশটা বিজয় করলো, করে পরাজিত শক্তিকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো দেশ চালালো। এখানে জয়ী শক্তি বিজয়ী শক্তি সবাই আছে, সবাই থাকবে, সবারই বাংলাদেশ। দেন আপনি গণভোটের কথা বললেন, তাহলে ওই গণভোটে কি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, মাইজবান্ডারি সমর্থকরা ভোট দেবে না, নাকি তাদেরকে বাদ দিয়ে ভোট করবে? তো ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিবেন? আপনি জয়ী শক্তি হলে কি অন্যদেরকে ভোটার লিস্ট থেকেও বাদ দিয়ে দিতে পারবেন? আলোচনা, ঐক্যমত কমিশন, সেখানে আপনি বড় বড় অনেকগুলো দলকে ডাকছেন না, ইনক্লুড করছেন না। জুলাই সনদ বা ঘোষণা তো প্রথমেই ঐক্যের চির ধরে গেছে।
ম্যান্ডেট আছে, বিপ্লব একটা ম্যান্ডেট দেবে, অবশ্যই দেবে। সেই ম্যান্ডেটটারও তো একটা সীমাবদ্ধতা আছে। ম্যান্ডেট থাকলেও সরকার তো সংবিধানের আন্ডারেই শপথ নিয়েছে, কিছু ব্যত্যয় সংবিধানের হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। আর যে দেশে সংবিধান আছে সে দেশে আরেকটা ডকুমেন্ট করলে সেটার লিগাল স্ট্যান্ডিংটা কি হবে? জুলাই ঘোষণায় অনেকগুলো ঘোষণা থাকতেই পারে যে আমরা এভাবে দেশ চালাবো, ওভাবে দেশ চালাবো, এই করবো সেই করবো, তো সেগুলো তো সংবিধানের প্রিয়ম্বলেও অনেক কিছু আছে। বাস্তবায়নটা তো মানুষের উপর নির্ভর করবে, পলিটিক্যাল পার্টির উপর নির্ভর করবে, ঐক্যমতের উপর নির্ভর করবে। আর জুলাই সনদে যে ক্যাটাগরিক্যাল রিফর্ম গুলো থাকবে সেই রিফর্ম গুলোও তো আলটিমেটলি নেক্সট পার্লামেন্টের উপরই নির্ভর করবে। তো সেখানে তো আমি মনে করি এই এক্সারসাইজটা যেটা হবে, আলটিমেটলি রাজনৈতিক দলগুলো যদি সকলে এটাকে ওন না করে, এটা একটা পেপার ছাড়া আর কিছু থাকবে না। আর এখানে জামাত ইসলামীও আছে, 71 সালে তো জামাতের বেশ বিতর্কিত ভূমিকা ছিল, তারপরে তারা আছে, তাদের সেই ভূমিকা নিয়ে এখন কেউ কথা বলছে না। তাহলে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে কথা হবে কেন? তার তো জাতীয় পার্টির ভূমিকা নিয়েও কথা বলা উচিত না, দুটো তো যদি এক করা হয়, একই দেশ তো। আমি মনে করি মূলত এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে। না, আমি মানে একটা অ্যানালজি ড্র করলাম যে যদি ওটা হয় তাহলে এটা হতে এত সমস্যা কোথায়। জামাতকে বাদ দেওয়ার কথাও বলছি না, কিন্তু বলছি যে যারা ফুয়াদের কাছ থেকে নিব একটু একটু ছোট করে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি যদি একটু ছোট্ট করে দেন যে জামাত যদি যেতে পারে তাহলে জাতীয় পার্টি কেন না, এই প্রশ্নের উত্তর, যদিও আজকের বিষয়টা না, তারপরে ছোট্ট যদি একটু শুনি। কারণ জামাত তো 24-এর গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলায়ে রক্ত দিয়েছে, অস্ত্রর মুখোমুখি ছিল, তারা একসাথে লড়াই করেছে। আর জাতীয় পার্টি তো হচ্ছে শুট অন সাইট পলিসি এনফোর্স করেছে। গণভবনে আপনার মনে থাকার কথা যে 18 তারিখ রাতে 14 দল মিলে যৌথ বাহিনী ডিপ্লয় করা, দেখা মাত্র গুলের আদেশ, ইন্টারনেট শাটডাউন করা, গণহত্যার প্রত্যেকটা অপরাধ যা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বলছি তার প্রত্যেকটার সাথে এখতিয়ার মাত্রার পার্থক্য সাপেক্ষে জাতীয় পার্টি এবং প্রত্যেকটা দল জড়িত। জাতীয় পার্টি ছাড়া এই একদলীয় ফ্যাসিবাদ আওয়ামী লীগ কোনোদিন কায়েম করতে পারতো না। জাতীয় পার্টি ছাড়া গত 16 বছর বাংলাদেশে এই দিল্লির দাসত্ব কায়েম করার সুযোগ ছিল না। জাতীয় পার্টি ছাড়া 4টা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হতো না। অতএব জাতীয় পার্টি গত 16 বছরে বাংলাদেশের যা ক্ষতি করেছে, জামাত মজলুম ছিল। আপনি জামাতের রাজনীতির সাথে আমি একমত না, জামাতের একত্তরের ভূমিকা নিয়ে আপনি অবশ্যই প্রশ্ন তুলতে পারবেন, কিন্তু গত 17-18 বছর জামাত এই দেশের নুন পরিমাণ ক্ষতি করে নাই। তার হাজার হাজার ছেলে মেয়েরা শহীদ হয়েছে এই দেশের জন্য লড়াই করতে গিয়ে, গণতন্ত্রের জন্য। এখন সামনের দিকে আগানো হবে 17-18 বছরের। আমি একটু এটা জবাব দিতে চাচ্ছি যে মানে বাংলাদেশটা কি 18 বছরের নাকি 60 বছরের? আপনার জুলাই সনদটা কি 18 বছরের জন্য নাকি মানে পুরো বাংলাদেশকে নিয়ে? তো ইতিহাসটাও তো ভাগ হয়ে যাচ্ছে, কম্পার্টমেন্ট হয়ে যাচ্ছে। 18 তারিখে যে মিটিং হয়েছিল ওখানে জাতীয় পার্টি ছিল না, ওই মিটিং এ জাতীয় পার্টিকে ডাকা হয়েছিল প্রাইম মিনিস্টারের গণভবনে, সেখানে জাতীয় পার্টি অফিসিয়ালি বলেছে এই রক্তের উপর দিয়ে আমরা কোনো মিটিং এ যাব না। বাংলাদেশের সংস্কার করছেন, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ভূখণ্ডের, বাংলাদেশের রাজনীতির, সেখানে জয়ী পরাজয় ভাগ করে দেওয়া মানে তো এটা টেকসই হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ফেল করবে, কোনো সন্দেহ নেই, ইন দ্য লং টার্ম অর ইন দ্য শর্ট টার্ম। ফেল করলে কি হবে? ফেল করলে এই সাহেবরে আফসোস করবে যে হয়তোবা আরেকটু ইনক্লুশন করলে, সবাইকে নিয়ে করলে হয়তোবা ফেল করতো। এটা আমার অ্যানালাইসিস, ফেল করবে। ফেল করার পিছনে অনেকগুলো কারণও আছে। দেখুন, বিপ্লব সরকারকে তো অনেক ম্যান্ডেট দিয়েছে, আবার সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এই ম্যান্ডেট তো দেয়নি। সরকার মব প্রমোট করেছে, মব থামাতে পারেনি, এই ম্যান্ডেট তো সরকার কেউ দেয়নি। প্রচুর জব কাট হচ্ছে, অর্থনীতির কোনো সুফল নাই, জুডিশিয়ারির কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, আগেও ছিল না, এখনো নাই। বিপ্লব কি এই সমস্ত অন্যায়ের ম্যান্ডেট দিয়েছে? এই সমস্ত অন্যায় করার কারণে এই গভর্নমেন্ট অন্য ভালো কাজগুলোর ম্যান্ডেটও হারিয়ে ফেলছে। অন্যায়ের ম্যান্ডেট তো আসলে কেউ দেয় না, কিন্তু অন্যায় তো হতেই থাকে। ব্যারিস্টার পাটোয়ারি আগেও হয়েছে, এখনো হচ্ছে, মানে অন্যায় একটা মনে হয় চলমানই। আমি ব্যারিস্টার পাটোয়ারি আসলে কিছু অন্যায় হয়তো বিশেষভাবে আলোচনার অবশ্যই দাবি রাখে, সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু এই যে সবাইকে নিয়ে কাজ করার, ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু এখানে আসি যে সবার মধ্যে কেউ মানে কাউকে কি একটু বেশি সাথে নেওয়া হচ্ছে কিনা। আমি যদি মানে ডক্টর ইউনূস এর সাথে বৈঠকগুলো দেখি, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকগুলো, সেখানে
একটা পুরনো প্রশ্ন, তারপরে আপনার কাছে করি, যে সেখানে আমরা দেখলাম প্রথম দিনের বৈঠক মাইলস্টোন ট্র্যাজেডির পরের দিনই থেকেই বৈঠক শুরু হলো। প্রথম দিন বৈঠক হলো বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন। তারপরের দিন 14টি দল বা 13টি দল, তারপরের দিন এরকম 13-12 দল বৈঠকে বসলো। এই যে ভাগ, এটির কোনো ব্রাহ্মণ শূদ্র ক্ষত্র এরকম ভাগ আছে কি দলগুলোর মধ্যে? মানে প্রথম দিন, পরের দুদিন না হয় ভাগ করে সমান সমান ভাগ করার একটা প্রচেষ্টা ছিল, প্রথম দিন আসলে 4টি দলকে এক করবার বা একসাথে ডাকবার এই প্রক্রিয়াটি কি? এর আগেও আমরা দেখেছি বিএনপি, জামাত, এনসিপি বড় দল হিসেবে বিনিয়োগ সম্মেলনেও তারা ডাক পেয়েছে। মানে এদেরকে বিশেষায়িত দল হিসেবে কি গুরুত্ব দেওয়া হচ্ছে? এটা তো ধরেন হচ্ছে আপনার সাইজ ম্যাটার্স, তাই না? আপনি আমেরিকাতে থাকেন, আপনি যদি উগান্ডায় থাকতেন, আপনাকে কি আমরা সমানভাবে দাম দিতাম কিনা? মানে এটা ইটস ভেরি সিম্পল জিনিস। আপনি ওয়াশিংটনে, আপনি নিউ ইয়র্কে, উগান্ডায় থাকা দলগুলো আর ওই 3টি দল 4টি দল হচ্ছে আমেরিকায় থাকা। আপনি সিকিউরিটি কাউন্সিল জাতিসংঘে দেখবেন, তারপরে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি আছে। এখন এই প্রশ্নটা তোলবার সুযোগই আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো না কোনো ফর্মে এই প্রশ্নগুলো আমরা বারবার রেজ করেছি। বাট ঐকমত্য কমিশনে দেখেন আপনারা কিন্তু সবাই একই জায়গায় গোল হয়ে বসতেছে এবং একই ফর্মে কথা বলছে। শামীম ভাই যেটা জিজ্ঞেস করেছে কাউকে বাদ দিয়ে কেন, প্রশ্ন হচ্ছে যে আপনি তো নেবার অংশীজন ছিলেন না, আপনি তো গত 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেন নাই, আপনি তো ফ্যাসিবাদের অংশ ছিলেন। তখন আমরা যখন এখন বসছি যে ফ্যাসিবাদের বাইরে এসে নতুন বাংলাদেশটাকে আমি কিভাবে দেখব, তখন তো আমি আপনাকে অপর আকারে দেখি। এর মানে বলছি না যে আপনার ওই মাইজবান্ডারির ভোটার অথবা নাগরিক ভোটার যিনি আছেন সে যে দলকেই ভোট দেখ না কেন, ভোটার তালিকা হালনাগাদের দাবিতে তো আমরা এটা তুলি নাই যারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছে তারা যেন ভোটার না হয়, এই দাবি তো আমরাও করি নাই। এটা তো নাগরিক সত্তা, এটা সিভিল পলিটিক্যাল রাইটস, এটা মৌলিক মানবাধিকারের প্রশ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে পার্টি আকারে আমি আওয়ামী লীগকে অনবোর্ড করতে পারি কিনা। মানে এটা তো সিম্পলি হচ্ছে আপনি 45 সালে দাবি করছেন যে জার্মান পার্লামেন্টারি ইলেকশনে নাৎসিরা অংশগ্রহণ করতে পারবে কিনা, হিটলারের সাবেক এমপিরা অংশগ্রহণ করতে পারবে কিনা। আপনি জিজ্ঞেস করছেন যে নুরেমবার্গ ট্রায়ালের পরে এই যারা যারা অভিযুক্ত ছিল তাদের সহকর্মীরা নির্বাচন করতে পারবে কিনা। মুসোলিনির ফাঁসির পরে আপনি প্রশ্ন করছেন যে ইটালিতে ফাসিস্তারা নেক্সট পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে কিনা। মানে ইটস এ ভ্যালিড কোশ্চেন কিনা? এই কোশ্চেন গুলোই তো ভ্যালিড কোশ্চেন না। আপনি যে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি, যে লড়াইটা আমরা করেছি, আপনি তো সেই গণতন্ত্রটাকে হত্যা করবার জন্য কাজ করেছেন গত 17 বছর। তাহলে সেই হত্যাকারীর সাথে 71-এর গণহত্যার দায়ে যারা, তারা আবার এটার সাথে পারবে, কারণ তারা 16 বছর মজলুম ছিল। তাদেরকে ডিল করার সময় তো আপনি এক্সপায়ার করে ফেলছেন। তার মানে কিছুদিন পরে আওয়ামী লীগের এটাও এক্সপায়ার হয়ে যাবে, সময় অপেক্ষা করতে হবে। 24 তো এই প্রশ্ন আনে নাই। 24-এর গণ অভ্যুত্থানে যে প্রশ্নগুলো রাজনীতিতে আসছে, এই কমিশন অথবা আমরা এখন সেই প্রশ্নগুলো ডিল করছি। জামাত কোশ্চেন তো 71-এর সাথে রিলেটেড। কেন আপনারা যারা ক্ষমতায় ছিলেন এত বছর এটা ডিল করলেন না কেন? এটাকে নিয়ে রাজনীতি করলেন কেন? আপনারা রাজাকারের তালিকা করতে পারেন নাই, আলবদরের তালিকা করতে পারেন নাই, একটা ভালো মানে প্রশ্নহীন একটা ভালো মানের বিচার করতে পারেন নাই। জামাত শিবির নিয়ে খালি ব্যবসা করছেন, চেতনা বিক্রি আপনারা করেন নাই কেন ভাই? আপনাদের হাতে তো সুযোগ ছিল। খুবই যৌক্তিক প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদ, কিন্তু অনেক কিছুই করেন নাই, করতে পারেন নাই বলেই গণ অভ্যুত্থান। এবং আপনারা এখন আপনারা কি কিছু করবেন? না, এটা 24-এর ম্যান্ডেটে ছিল না জামাত ডিল করা। 24-এর গণ অভ্যুত্থানের কোথাও আপনি যদি একটা ওয়াল রাইটিং দেখাইতে পারেন যে জামাতের, আলবদরের, রাজাকারদের বিচার চাই, আমরা এটা কমিশনে রেজ করবো। দেখেন তো বাংলাদেশে আমি তো হাজার হাজার মানে এই জেলা উপজেলা মিটিং টিটিং করাটা থেকে দেয়াল লিখন দেখেছি, তো স্লোগান দেখেছি, দেখেন তো কেউ এটা দাবি করেছে কিনা যে 71-এর ম্যান্ডেট ব্যারিস্টার ফুয়াদ, মানে দেয়াল লিখন লিখতে পারে না এরকম অনেকেই তো আছে। কে চাইছে জামাতের বিচারটা এখন 24-25-এ? কে চাইতেছে? কে চাইছে বলেন না? এই যারা আমরা আছে কি চাইলে কি মানে ঠিকঠাক থাকা যাবে? বাট বলতেছে চাইতেছে কে? প্রশ্ন হচ্ছে যে আপনার এইটা যে কোনো জিনিসের তামাদি হওয়ার একটা ব্যাপার থাকে না, একটা পলিটিক্যাল কোশ্চেন আপনি তো ডিল করার একটা ক্রিমিনাল অফেন্স তামাদি হয় না, কিন্তু আপনি ডিল করেন নাই, তো আপনি পলিটিক্যালি বিষয়টাকে তামাদি করে ফেলছেন। এটা ক্রিমিনাল অফেন্স না। জামাত কোশ্চেনটা ইজ এ পলিটিক্যাল কোশ্চেন। 71-এর পরে বাংলাদেশে সবাই জামাতকে নিয়ে খেলছে, কেউ এটাকে ডিল করে নাই। তাহলে এখন 24-এর গণ অভ্যুত্থানের যে কাজ আপনার ছিল সেই কাজটা কেন আমার করার উপর দায়িত্ব চাপাচ্ছেন? এটা তো আমার দায়িত্ব না। 24-এর ম্যান্ডেট তো এটা না। আচ্ছা, 71-এর ম্যান্ডেট তো আপনি পালন করেন নাই। 24-এর ম্যান্ডেট এটা আর একটা বড় আলোচনার জায়গা। ওই আলোচনাটা একটু ফিরি ব্যারিস্টার ফুয়াদ, ওটা একটু শোনা হয় নাই। আমি ব্যারিস্টার শানবাটরি আপনার কাছে আসবো, আপনারা নিশ্চয়ই প্রেক্ষিতে অনেক কিছুই বলার আছে। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারকে ওই প্রশ্নটা অনেকবার করেছেন যে দলগুলোর যে ভাগ করা, উত্তরটা কি পেয়েছেন সেটা একটু জানবার দরকার।
দেখেন উত্তর তারা বলেছে, দেখেন সবারই কথা শুনছি, সবাইকে ডাকতেছি, একসাথে আলাদা আলাদা করে ছোট ছোট করে মিটিং করলে সবার সাথে কথা বলা সহজ হয়, তো তারা ইম্পর্টেন্সের একটা ব্যাপার থাকে, আর বড় দলগুলো প্রিভিলেজ পাবে, এটা দুনিয়ার সারা জায়গায় দুনিয়ার একটা নিয়ম। এনসিপি কোন বিবেচনায় বড় দল? বড় দল ধরুন যে মাপকাঠিতে আমরা এতদিন বুঝেছি যে যাদের আসলে ভোটার সংখ্যা বেশি, সমর্থক বেশি, যারা বেশিবার ক্ষমতায় ছিল বা বিরোধী দলে গেছে তারা বড় দল বলে একটা মানে মাপকাঠির মধ্যে পড়ে। এনসিপি কোন বিবেচনায় বড় দল হলো? হচ্ছে এনসিপির ফ্রন্ট লাইনের লিডারশিপ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের একটা সিরিয়াস ম্যান্ডেট আছে। আপনার 72 সালে যে সংবিধান প্রণয়ন কমিটি যে হইল, এরা কারা? এদেরকে কে চিনতো তখন? কিসের ভিত্তিতে তোফাল আহমেদকে চেনা হয়েছে? কিসের ভিত্তিতে গণপরিষদ হইল? কারণ 70-এর একটা ম্যান্ডেট ছিল, যুদ্ধের একটা ম্যান্ডেট ছিল। এই জন্য হচ্ছে এগুলো প্রশ্ন করা সবই আওয়ামী লীগময়, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট পরিচয়ের জায়গাটা, কারণ আওয়ামী লীগের নেতাদেরকে তখন কেউ চিনতো না। 69 পর্যন্ত ছাত্রলীগ, আওয়ামী লীগ এই অঞ্চলের রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ফোর্স ছিল না। আপনার এই বাস্তবতাটা তৈরি হয়ে গেছে তো 70-এ। এখন বাস্তবতাটা যখন তৈরি হয়ে গেছে, জাতি তো এটাকে অস্বীকার করতে পারে নাই। তখন তোফাল আহমেদ গুরুত্বপূর্ণ হয়ে গেছে, শেখ মুজিব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, মাওলানা ভাসানীর মতো নেতা সাডেনলি নাই হয়ে গেছে। তো সেই বাস্তবতাটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে ফ্রন্ট লাইনে লিডারশিপ দেওয়া ছেলেরা যখন দল করেছে, তরুণদের একাংশ যখন এই দলের সাথে কাজ করছে, তারা পদযাত্রা করছে, সারা দেশে যেভাবে ঢল নামছে, কোনোভাবেই তাদের এই কন্ট্রিবিউশনটাকে ছোট করে দেখবার সুযোগ নাই। তারা তাদের ম্যান্ডেট নিয়ে এখানে আসছে। এই ম্যান্ডেটটা রাজনৈতিক দলের ম্যান্ডেটের থেকে কোনো অংশে ছোট না। তার কনস্টিটিউয়েন্সি আচ্ছা স্পষ্ট আপনার এখানে, মানে তার মধ্যে আবার ইসলামী আন্দোলনও এখানে চলে আসলো, এর মধ্যে চলে আসলো। যদিও ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের একটা ঐক্যের কথা আছে, যোগের কথা আছে, মানে তারাও এর মধ্যে চলে আসলো। এর পরের অংশে একটু এইটাও যদি একটু ছোট্ট করে যোগ করে বলে দেন। ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনার কাছে আপনার অনেকগুলো আলোচনা হলো, আপনার যদি কোনো মন্তব্য থাকে ছোট করে সেটি জানবো। এবং নাহিদ ইসলাম বলে রেখেছেন জুলাই সনদের উপর ভিত্তি করেই হবে সামনে নির্বাচন। সামনে নির্বাচনও কি আসলে একটু মানে অনিশ্চিত হয়ে যাচ্ছে কি না? জি, প্রথম হচ্ছে 71 আর 24 কিভাবে এক হয়, ইন টার্মস অফ ম্যাগনিটিউড, ইন টার্মস অফ স্বাধীনতা, ইন টার্মস অফ জেনোসাইড, ইন টার্মস অফ রেপ। নতুন একটা ম্যাপ আসছে, এটা তো মানে কোনোভাবেই কম্পেয়ার যোগ্যই না, কোনোভাবেই হবে না। 24-24-এর মতো, 71-71-এর মতো। 71 একটা নতুন ভূখণ্ড পেয়েছে। যদিও মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে 71 হয়েছে, পরে আবার কারেক্ট কোনোভাবেই এটা হতে পারে না। তো আমাদের এখানে তো আসলে আমাদের এখানে কিছু লোকের ন্যারেটিভস আছে, তারা 71-কে মন থেকে ওন করতে পারে না, কিন্তু মুখে বলতে পারে না পলিটিক্যাল কারণে। তো তখন 71-এর কাউন্টার ন্যারেটিভস হিসাবে 24-কে দাঁড়া করানো যায় কিনা, 17ই এপ্রিলের ডিক্লারেশনের কাউন্টার একটা ডিক্লারেশন দেওয়া যায় কিনা, ঠিক এই জিনিসগুলো হচ্ছে, মানে এগুলো একটা সফল হবে বলে মনে হয় না দীর্ঘমেয়াদে। তো 71-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, 1 কোটি লোক রিফিউজি ছিল। এবার কত লোক রিফিউজি ছিল? প্র্যাকটিক্যালি অনেক লোক মারা গেছে, অনেক লোক গুম হয়েছে। কিন্তু আসলে ওই আমরা অবশ্যই গুম, খুন, হত্যা এগুলোকে অবশ্যই ওন করি, এবং এগুলোকে আমরা ডিজোন করি এবং সমালোচনা করেছি। 71-এর সাথে এটাকে কম্পেয়ার করে 71-কে ছোট করা হয়ে যাবে। 24-কে কেউ ছোট করবে না, কিন্তু 24-কে যখন 71-এর সাথে কম্পেয়ার করা হবে, তখন ব্যাপারটা অনেক ক্ষেত্রেই আমি মনে করি ঠিক কমেন্সুরেট হবে না। একইভাবে ফ্যাসিস্ট পার্টি মুসলিনির যেটা ছিল, বা হিটলারের নাৎসি পার্টি ছিল, ওইটার ম্যাগনিটিউডের সাথেও এটা তুলনা করা যাবে না। মিথ্যে কোনো সংখ্যা না, মিথ্যে কোনো সংখ্যা দিয়ে হতে পারে না। কিন্তু মানে কনসেন্ট্রেশন ক্যাম্প, দেশের পর দেশ অ্যাটাক করে ফেলা, পুরো ইউরোপ তছনছ করে ফেলেছে হিটলার, টোটালি ইংল্যান্ড ছাড়া টোটাল ইউরোপ দখল করে ফেলেছিল, মুসলিমিও তাই করেছিল। সেটার সাথে আমরা এখন কিভাবে একটা দলের আমাদের ঘটনাটাকে কম্পেয়ার করবো কিভাবে? যারা ভিকটিম তারা অবশ্যই কম্পেয়ার করবে ন্যাচারালি, কিন্তু ম্যাগনিটিউড, ইমপ্লিকেশন দিয়ে এ দুটোকে একসাথে যায়? এটা যায় না, কোনোভাবেই যাওয়া উচিত না। ওইটা রেফারেন্সটা এখানে আসবে না, এটা রেফারেন্স এটার মতো হবে। এখন বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা একটা রোল প্লে করবে অবশ্যই। কতটুকু প্লে করবে এবং কতটুকু প্লে করে দেশের কি উপকার হচ্ছে, আমি তো খোলা চোখে তাদের ভূমিকা পালন করায় এই মুহূর্তে দেশের কোনো উপকার এখন পর্যন্ত দেখতে পেলাম না। দেশও ভালো চলছে না, ভবিষ্যতে ভালো চলছে না। আর যেটা বলবো যে আওয়ামী লীগের অনেক দোষ আছে, কই বিচার তো করতে পারলো না সরকার এখন পর্যন্ত। বিচারগুলো তো করে ফেলা উচিত ছিল, এত তাড়াতাড়ি কি বিচার চলমান, মানে এখনো গতিটা খুব স্লো। তো সেখানেও সরকার একটা ঠিকই এটা রাজনীতি করছে যে বিচার হবে না, সো ইলেকশন পিছিয়ে দাও।
ইলেকশন পিছানো যায় কিনা ডাইমেনশন তৈরির জন্য। তো আমি তো মনে করি যে অবশ্যই একটা শ্বেতপত্র তো হতে পারতো। বিচার শেষ করে তো কখনোই নির্বাচন সম্ভব না, তাহলে তো বছর বছর সময় লাগবে, মানে হয়তো দশকের পর দশক। অবশ্যই সেটা সম্ভব না। হ্যাঁ, মানে 1 বছরে যে পরিমাণ প্রোগ্রেস হয়েছে তাতে বিচার শেষ হতে আরো 10 বছর লাগার কথা। পুরো জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতার অভাব আছে, এবং দেশের স্বার্থ রক্ষা কোথায় হবে এটা অনেক ম্যাচুরিটির বিষয়। যেই বঙ্গবন্ধু 17 বছর জেলে ছিলেন, পাকিস্তান আর্মি তাকে জেলে রেখেছিল, উনি তো এসেই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। উনি এসে ওয়াইসির মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন প্র্যাকটিক্যালি। আমেরিকার সাথে সম্পর্ক রিবিল্ড করার জন্য খন্দকার মোশতাককে আবার মন্ত্রী বানালেন, যে খন্দকার মোশতাককে তাজউদ্দিন সাহেব বাদ দিয়ে দিয়েছিল, এবং পাকিস্তানের সাথে সম্পর্ক করলেন। ওয়াইসি বললো তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক করো, তা নাহলে আমরা তোমাকে ওয়াইসি দিব না। তো কেন করেছিলেন? দেশের স্বার্থে করেছিলেন। এখনো দেশের স্বার্থই চিন্তা করতে হবে। আমরা মনে করি বিজয়ী শক্তি যারা নিজেদেরকে মনে করছে তারা যদি দেশটা ভাগ করে দেশ চালাতে চায়, বাকিদেরকে সুযোগ দিবে না, বাকিদেরকে অ্যালাউ করবে না, তো বাকিরা এইটা তো আগেও একরকম ভাগ করাই ছিল ব্যারিস্টার পাটোয়ারি, মানে আমাদের দেশটা আসলে দুই ভাগেই ভাগ করা কিনা, আগেও ভাগ করা ছিল, আগেও এই শক্তিগুলো দেশ চালানোর কাজে আসলে ভাগ পেত না। আগেরটাই যদি রিপিট হয় তাহলে পরিবর্তনটা কি হলো? সেই প্রশ্নটা বারবারই হচ্ছে। পুরো জিনিসটা তো পরিবর্তন হবে যদি আমরা আগের মতো, আগেরটাও যদি স্বৈরাচার হয়, একনায়কতন্ত্র হয়, এখনটাও যদি স্বৈরাচার হয়, একনায়কতন্ত্র হয়, তাহলে পার্থক্যটা কোথায় হলো? পুরো জিনিসটা তো প্রসেসের ব্যাপার। যখন বহুদলীয় মত থাকবে, সকলে ভোটে অংশগ্রহণ করবে, সকলে পার্টিসিপেট করে একটা পার্টিসিপেটরি পার্লামেন্ট হবে, তখন কেউ স্বৈরাচার হতে পারবে না। আর আপনি যদি কিছু দলকে বাদ দিয়ে ভোট করেন, আপনাকে আসলে মানে গণঅভ্যুত্থান যেহেতু অনেক বেশি পার্থক্য আমরা দেখতে চাই, কিন্তু সেই জায়গার হিসাবটা মেলাতে পারি না হয়তো। ব্যারিস্টার ফুয়াদ, তাহলে ওই যে প্রশ্নটা আমি করছিলাম যে নির্বাচনও কি ঝুলে যাবে কিনা, কারণ জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন বলছেন নাহিদ ইসলাম। আবার সেই যে বৈঠকে, সবশেষ যে বৈঠক ডক্টর ইউনূসের সাথে দলগুলোর বৈঠকে 4-5 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে ভোটের দিন ঘোষণা করা হবে। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং বেরিয়ে মানে এরকম কোনো বিবৃতি দিল না, এবং পরবর্তীতে আলোচনাতেও বলছেন এরকম কোনো আলোচনা নাকি হয়ই নাই, কিন্তু পার্টিগুলো সুনির্দিষ্টভাবে, একজন মোস্তফা জামাল তো বলছেন যে ক্যাটেগরিক্যালি তিনি শব্দটি উচ্চারণ করছেন। ববি হাদ্দাদের সাথে কথা হচ্ছিল, তিনিও বলছিলেন যে একদম ফরমাল আলোচনার টেবিলে সুনির্দিষ্টভাবে এটা প্রেস উইং থেকেই বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যে, এবং তারা একসাথে বলেছেন, একজন ছোট করে বলেন না আর কি, একসাথে প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে। প্রশ্নটা ছিল ডক্টর ইউনূসের কাছে, প্রেস উইং থেকে একসাথে বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, পরে সেখান থেকে সরকারের যেন কোনো রকম সরে যাওয়া। এটা কেন হচ্ছে? নির্বাচন আরো ঝুলে যাওয়ার সম্ভাবনা? না, আমি সেটা মনে করছি না। নির্বাচন ঝুলে যাবে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, প্র্যাকটিক্যালি পসিবলও না। এবং সরকারের মধ্যে ন্যূনতম আমি এটার ব্যাপারে কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না যে কোনোভাবে তারা এই মানে টার্মটাকে এক্সটেন্ড করবে অথবা কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে, সেটা বোধ করছি না। বরং হচ্ছে যে পলিটিক্যাল পার্টি তার নিজস্ব রাজনীতি করে, এনসিপি তার নিজস্ব পলিটিক্স করতেছে, বিএনপি তার নিজস্ব পলিটিক্স করছে, এবং যার যার এজেন্ডা মোতাবেক সে তো পলিটিক্যাল রেটরিক ইউজ করবে যে এটা চাই ওটা চাই, এবং এটা পলিটিক্স এর ভিতরে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে যে আপনার নির্বাচনের ব্যাপারে ঐক্যমত আছে কিনা। সব দল এই ব্যাপারে কনসেনসাস হয়ে গেছে যে নির্বাচনই হচ্ছে একমাত্র এক্সিট রুট, এবং নির্বাচনটা কখন হবে লার্জলি সব পলিটিক্যাল পার্টি ফিল করছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ভিতর নির্বাচন হয়ে যাবে। এর ভিতরে আমি আসলে ন্যূনতম কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। এখন আশঙ্কা হচ্ছে, ধরেন যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আমাদের শত্রুরা যারা আছে দেশে এবং বিদেশে, তারা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করছে যে প্রফেসর ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে হচ্ছে, এখানে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, এখানে যদি 111 এর মতো একটা সিচুয়েশন তৈরি হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবার চেষ্টা করা হয়, সেরকম যদি কিছু হয় সেটার দায়িত্ব তো অথবা ইনফরমেশন তো আমরা এখন বলতে পারবো না। তবে এখন অ্যাজ ইট গোস এইরকম কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। নির্বাচনের গতিতে হয়ে যাবে। ইভেন সকল পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমলাতন্ত্র, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গাতে ডিসেম্বরকে সামনে রেখে তারা অফিসিয়ালি প্রিপারেশন শুরু করেছে এবং তারা কাজ করে যাচ্ছে। সরকারের ইনস্ট্রাকশনও তাই। মিটিং এর ডেটের ব্যাপারে যেটা বলতে গেলে, মানে সময় বলতে গেলে এত পিছু টান কেন এসে যায়? মানে 4-5 দিন বা 5ই আগস্টের মধ্যে সময় বলা হলো, তারপর সেটা থেকে একটা পিছ টান কেন সরকারের? আপনার বোন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের পরে বিয়ের বয়স হয়ে গেছে, এখনই দিন তারিখ বলে দিতে হবে? মানে এটা কিন্তু আবদারটা কিরকম? আবদারটাই তো আনরিজনেবল।
পৃথিবীতে আপনার আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড আমার দেশে বোনের বিয়ের সাথে কি এই বিষয়টা যায়? নির্বাচন জনমানুষের আকাঙ্ক্ষার সাথে যায় কি আসলে কম্পারিজনটা? পার্টির আবদারগুলো দেখে আমার কাছে তাই মনে হইতেছে যে বিয়ের দিন দেয় না কেন? আমি এত ভালোবাসি যারে, তাকে তার দিন তারিখটা ঘোষণা করতেছেন না কেন? এবং আপনি নিশ্চিত থাকেন এই সপ্তাহে যদি দিন তারিখ ঘোষণা করে দেয় না, তারপর বলবে যে 8 মাস কেন আগায় নেন না কেন, ডিসেম্বরই আগায় দেন। এরপরে দেখবেন আগায় আর আবার একটা একটা কনভারসেশন শুরু হবে। এই কনভারসেশন গুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। একটা মানুষ পারসিস্টেন্টলি একই কথা বলে যাচ্ছে আপনার যে আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচনটা হবে। উনি এটাকে আরো স্পেসিফিক করে এপ্রিল করে দিলেন। তারেক রহমানের সাথে বৈঠকে ওয়াদা দিলেন সম্ভব হলে ফেব্রুয়ারিতেও করা যেতে পারে। এরপরেও দিন দেন, মানে ধরেন 12ই ফেব্রুয়ারি ঘোষণা করলে এরপরে কি হবে এটা বদলানো যাবে না। যদি কারো মাথায় দুষ্ট চিন্তা থাকে, চিন্তা করেন যে আমি একটা বদমাইশি করব ডিসেম্বরে, একটা প্যাস লাগাবো, প্যাস ট্যাস লাগায় টাগায় কেওয়াস লাগায় টাগায় দিয়ে আমি এটাকে এক্সটেন্ড করব, সেটাকে দিন তারিখ ঘোষণা করে করতে পারবে না। তাহলে মানে বিষয়টা তো একটা অযৌক্তিক আলোচনা। মানে আপনি আমাদের মতো একটা দেশে আপনি 8 মাস আগে শিডিউল ঘোষণা করবেন, এটা কিভাবে সম্ভব? এটা কখন হয়েছে? বদমাইশি করতে পারে বা প্যাচ লাগানোর চেষ্টা কি কেউ করতে পারে বলে আপনি দেখেন? করছে না, এবং এইটা করার ব্যাপারে কোনো ম্যান্ডেট নাই, কোনো সাপোর্টও নাই, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও নাই, দেশের মানুষের মধ্যেও নাই। কিন্তু প্রায় তো শুনি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে এরকম পরিস্থিতি হলে কিভাবে নির্বাচন হবে সেটি একটা কনসিস্টেন্টলি এফোর্ট দেখতে পাচ্ছি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা, ইউনুসকে আন্ডারমাইন করা, অসম্মানিত করা, এবং এগুলো পুরোটাকে আমি অপ্রয়োজনীয় মনে করি। রাদার দ্যান আমাদের আলোচনাটা আসলে সমস্যা ফোকাস থাকা দরকার। ব্যারিস্টার পাটোয়ারী, আপনি মনে করেন কিনা নির্বাচন অনুষ্ঠানটা মানে নির্বাচন আয়োজনটা এই যেমন এই বক্তব্য যে জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন, জুলাই সনদটাও এখন আসলে ঠিক মতো হয়ে উঠছে না, যদিও ব্যারিস্টার ফুয়াদ ধারণা করছেন যে খুব শীঘ্রই একটা সময় বলছেন সে তার মধ্যে হবে, মনে হয় কিনা যে নির্বাচন কোনো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে? আর ওই যে ওই বক্তব্যগুলো পরিস্থিতি এমন হলে নির্বাচন কিভাবে হবে তার কোনো প্রভাব বা ওই ধরনের ঘটনার কোনো প্রভাব আসলে নির্বাচনে পড়বে কিনা? ইলেকশন তো একটা বিশাল যজ্ঞ, 18 লক্ষ সরকারি কর্মচারীকে সেখানে এঙ্গেজ করতে হয় একদম টোটালি। সেই যজ্ঞের আমি কোনো আলামত দেখছি না। হঠাৎ করে দেখলাম যে একটা দল বের হয়ে বললো যে 2-3 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ দেওয়া হবে। সেটা কিভাবে? 8 মাস আগে তো নির্বাচনের তারিখ দেওয়ার কোনো কারণ দেখি না। অর্থাৎ সেখানে কোনো একটা শেকিনেস আসছিল, চট করে বলে দিল যে আমি একটা ইলেকশনের ডেট দিয়ে দিব, ডোন্ট ডিস্টার্ব মি, কোনো একটা পক্ষকে ঠান্ডা করে দেওয়া হলো। কিন্তু একটু জিজ্ঞাসা করবো একটা কথা, যে আলামত কেন দেখছেন না? আমরা তো দেখলাম প্রধান উপদেষ্টা নির্দেশনা দিলেন, প্রেস সচিব সেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বললেন, কতজন পুলিশকে ট্রেন করা হবে কত দিনের মধ্যে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার না তখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, এই বিষয়গুলো তো শুনলাম। এগুলো কি আলামত না? যজ্ঞ দেখেন না? দেশটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে। যে দেশে মব হয়, যে দেশে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করতে পারে না যে সরকার, যে দেশে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে ভোটার এবং প্রার্থীর নিরাপত্তা কিভাবে দিবে? এবং আমি যেটা আমার অভিজ্ঞতায় জানি, নমিনেশন পাওয়ার পরে প্রার্থীরা সম্পূর্ণ পাগল হয়ে যাবে জয়ী হওয়ার জন্য, এবং তারা তখন কোনো অনেকেই ল মানবে না, অনেকেই ইউজ অফ ফোর্স করবে। সেখান থেকে অন্য দলের প্রার্থীকে বা ভোটারদের বা নিরীহ লোকদের রক্ষা করবে কে? এই রক্ষা করার মতো একটা স্টেটম্যানশিপ তো গড়ে ওঠে নেই 10 মাসে। এবং এই স্টেটমেন্টশিপটা গড়ে না ওঠার কোনো যৌক্তিক কারণ নাই যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে। সেই অসৎ উদ্দেশ্যটা কাদের? যারা খুব কমফোর্টেবল আছে, দেশ চালাচ্ছে, কিন্তু ভোট তাদের প্রয়োজন নাই। সেটার মধ্যে এনসিপি আছে, আরো 2-1টি দল আছে, জামাতে খুব কমফোর্টেবল। তো তারা ভোট হলেও ভালো, ভোট না হলেও ভালো। এই যে ভোট না করে দেশটা চালাবে, এটার ম্যান্ডেট তারা একটা টাইম পর্যন্ত পেয়েছে, যেহেতু একটা আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে। কিন্তু অর্থনীতির কি হবে? পার্লামেন্টের কি হবে? একটা পার্লামেন্ট তো লাগবে এক সময়। যত দেরি হবে আমার মনে হয় তত এখানে হচপচ হবে, কোনো সন্দেহ নাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বর্তমানে ডক্টর ইউনূস স্যার জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ হতে পারেন, আমার ব্যক্তিগত অভিমত উনি ভোটের জন্য প্রস্তুত না, নানা কারণে। প্রথম হচ্ছে ওনার স্ট্রেংথের জায়গাটা দেশের মধ্যে এই মুহূর্তে জামাত, এবি পার্টি, এনসিপি, যারা খুব একটা ভোটে আগ্রহী না ন্যাচারালি, এবং ভোটে তারা অনেকেই হয়তো বা অনেক ভালো করবে না। এখন যেমন দেশ চালাচ্ছে পুরোপুরি, সেই ম্যান্ডেট তো ভোটের মাধ্যমে পাবে না। সো তাদের কাছে ভোটের ম্যান্ডেটের থেকে প্রেজেন্ট ম্যান্ডেট মাচ মোর প্রেফারেবল, বিকজ তাদের জনপ্রিয়তার থেকে তারা বেশি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পাচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস কোতে। সেক্ষেত্রে তাদের জন্য স্ট্যাটাস কো ভালো। 2026-এর ফেব্রুয়ারি না হয়ে 27-এর ফেব্রুয়ারি হলেও তাদের কোনো অসুবিধা নেই। দেশ তো নিমজ্জিত হয়ে যাচ্ছে,
দেশ তো আর টিকছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ইকোনমি খারাপ হচ্ছে, জব কাট হচ্ছে, প্রপার্টি লেভেল বাড়ছে, এবং সেটা নিয়ে তাদের কোনো অডিট নেই। তাদের অডিটটা হচ্ছে আমি এখন ম্যান্ডেটে আছি, ভোটে গেলে আমার ম্যান্ডেট কমে যাবে, আমি কেন জেনে শুনে কম ম্যান্ডেটের পথে পা বাড়াবো, এটাই হচ্ছে কি প্রবলেম। তাহলে তারা কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে? যদি ডেমোক্রেসিতে তারা বিশ্বাস করে তাহলে তারা তো ওই পথেই হাঁটতো। সো যেটা আমাদেরকে গালি দেওয়া হয় বা অন্যদেরকে দেওয়া হয়, তার থেকে তো এনাদের মেন্টালিটি কোনো ডিফারেন্স নাই। যে কোনো ভাবে ক্ষমতা এক্সারসাইজ করা, যে কোনো ভাবে ক্ষমতায় থাকা এবং দুর্নীতিও করা। দুর্নীতি হচ্ছে। রিয়াদ নামে একটা ছেলে 50 লক্ষ টাকা নিয়েছে, ওর ফিগারের যে অবস্থা, ও তো 50 লক্ষ টাকার ব্যাগ বইতে পারবে না। তো কোত্থেকে ও 50 লক্ষ টাকা নিল আর ওকে 50 টাকা দিল কেন? একজন সাবেক এমপি, তারপরে তার পিছনে রতি মহারথী আছে। সেই রতি মহারথীরাই চাচ্ছে ইলেকশন না হোক। তাদের জন্য ডক্টর ইউনূস আলাভোলা মানুষ, দার্শনিক কথা বলবে, তাকে সামনে রেখে এখানে অনেক চুরি করার সুযোগ আছে। এই চুরি করার জায়গা আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে শুনবো, আমার সময় শেষ। সুযোগ আছে ব্যারিস্টার পাটোয়ারি, ধন্যবাদ। কিন্তু এগুলো কোন জিনিস আমি বলবো 24-এর সাথে যাচ্ছে, এবং 24-এর অনেকেই এটা করছে। জি, এগুলো নিশ্চয়ই 24-এ যাচ্ছে, এটা কেউ বলবেন না, কিন্তু মানে এই বিষয়গুলো ব্যারিস্টার ফুয়াদ আপনি আসলে কিভাবে দেখেন? খুব ঘন ঘন আসলে গণঅভ্যুত্থানের যারা শক্তি, পক্ষের শক্তি বা লিডিং ফোর্স, তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এখন আসছে, এবং বিশেষ করে উপদেষ্টাদের বিরুদ্ধে। আমরা তো শুনেছি পিতার প্রভাবে পুত্র অনেক প্রভাবান্বিত হয়, এখন থেকে পুত্রের প্রভাবে পিতারা মানে অনেক শক্তিশালী হয়ে উঠছে, এরকম অভিযোগ, এরকম প্রতিবেদন আসছে। আসিফ মাহমুদের বাবা, তার বেপরোয়া, তার মানে ভয় রাজত্ব কায়েম করা নিয়ে বাংলাদেশের যে প্রতিবেদন, নাহিদ ইসলামের বাবার তারও অপকর্ম নিয়ে বেশ অভিযোগ আছে। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তারাই এগুলো নিয়ে সাংবাদিকরা কথা বলছেন, বা অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তারা এটা রিপোর্ট প্রকাশ করছেন। এগুলো নিয়ে কি কোনো ব্যবস্থা আসলে হবে, নাকি তারা সরকারে আছেন, আগে যেরকম সরকারে যারা থাকেন তাদের 7 খুন মাফ কাজ করতে জানে না? তারা কি নিজেদের আয়নায় দেখতে পাইছেন যে এগুলো তো আসলে খুব বিতর্ক করার কিছু নাই ব্যারিস্টার ফুয়াদ, এগুলোতে খুব বিতর্ক করার কিছু নাই, এগুলো হয়েছে বলেই একটা গণঅভ্যুত্থান। কিন্তু এগুলোর ফলে এখন আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, নাহিদ ইসলামের বাবার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, মানে এই অভিযোগগুলোর যে ঘটনা, সেগুলো কি জায়েজ হয় কোনোভাবে? মানে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কই? না না, মোটেও না, মোটেও না। প্রশ্ন হচ্ছে এটা বলার জন্য আলাপ করবার পরিবেশ বাংলাদেশে আছে কিনা? আছে। গণমাধ্যমে আলাপ হচ্ছে কিনা এগুলো নিয়ে? সোশ্যাল মিডিয়াতে আলাপ হচ্ছে কিনা? কাউকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়েছে কিনা? কাউকে ধরে নেওয়া হয়েছে কিনা? কোন সাংবাদিককে টকশো বন্ধ করে দেওয়া হয়েছে কিনা? শামীম ভাইকে আজকে রাতে বাসায় রেড দিবে কিনা? না, দিচ্ছে না তো। প্রশ্ন হচ্ছে এই শিফট গুলো প্রাতিষ্ঠানিক করতে রাষ্ট্রকে যে পরিমাণে স্ট্রেংথেন হওয়া লাগে, ইনস্টিটিউশন, আমার কোন ইনস্টিটিউশন ফাংশন করছে না। আমি হাইকোর্ট নিয়ে, সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলেছি, শামীম ভাই প্র্যাকটিস করেন, একই রকম মাস্তানি চলতেছে প্রত্যেকটা কোর্টে। সিম্পলি আইনজীবীদের ব্যানার পরিবর্তন হয়েছে, একই রকম গুন্ডামি করতেছে। বড় বড় আওয়ামী লীগের বিগ কোম্পানির দায়িত্বকে কোন কোন উকিল নেবেন, এটা নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে। আমলারা, মানে হেন কোনো দুর্নীতি নাই, সিন্ডিকেট নাই যেগুলো সচিবালয় হচ্ছে না। তারপর প্রশ্ন হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসে এই টোটাল একটা ডেভল সিস্টেমকে কিভাবে ফেরেশতাদের সিস্টেমে পরিণত করবে বলেন? এটা প্র্যাকটিক্যাল না তো। একই লোক। আমার প্রশ্নটা হচ্ছে পুরো সিস্টেমকে তো অন্তর্বর্তী সরকার আসলে 10 মাস কেন, অনেক বড় সময়ও আসলে ঠিক করার জন্য একটা সময় দরকার, বা সময়ের সাথে সাথে অপকর্ম বাড়তে থাকে, নানান রকম বিষয় আছে। কিন্তু যারা এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার, যারা উপদেষ্টা, যারা ক্ষমতায় আছেন, তাদের দ্বারা যে ক্ষমতার প্রভাব খাটিয়ে আসিফ মাহমুদের বাবা নিশ্চয়ই 5ই আগস্টের আগে এই পাওয়ার এক্সারসাইজ করতে পারতেন না, বা নাহিদ ইসলামের বাবা পারতেন না, রিয়াদ পারতো না। এই যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে বা ক্ষমতা বান ফিল করার সাথে সাথে তারা যে অপকর্মগুলো শুরু করে, এটা তো আসলে আগের 17 বছরের ব্যাপার না। এইখানটা এই বিষয়ে কোথায় বিচার, বা এই বিষয়ে কি ব্যাখ্যা? জবাব আমরা 12 করেছি যখন আসিফের এপিএস, স্বাস্থ্য উপদেষ্টার এপিএসরা ব্যাপক দুর্নীতি করছে বলে অভিযোগ এসছে। আমরা তাদের ব্যাপারকে কিন্তু বারবার প্রেসে বলেছি, দুদককে রেফার করে দেওয়া দরকার, ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেটা দেখা দরকার। এখন দেখেন, আসিফের বাবা একটা ট্রেড লাইসেন্স করেছে, এইটা ফ্যাকচুয়ালি কারেক্ট। এই ট্রেড লাইসেন্স দিয়ে তার ছেলের ক্ষমতাকে ব্যবহার করে সে কোনো কাজ নিয়েছে কিনা এই ব্যাপারে আমি জানি না, আমি দেখি নাই। বলা হচ্ছে নাহিদের বাবা বিএনপি রাজনীতি করতেন, তিনি এখন অফিস নিয়েছেন, বিভিন্ন জায়গায় মক্কেল দেখেন। তো মক্কেল দেখার মধ্য দিয়ে ক্ষমতার অপব্যবহারটা কোথায় হয়েছে এটা তো আমাকে জানতে হবে। মানে প্রশ্ন হচ্ছে, যদি অপরাধ হয়ে থাকে আমি তো চাই এটা বিচার হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা বায়বীয় অভিযোগ দিয়ে যদি কাউকে ডিমিন করা হয়, ডিমোনাইজ করা হয়, সেটা তো জাস্টিফাইড হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যে বিচারের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না,
এই ব্যাপারে নতুন বাংলাদেশে আমরা কম্প্রোমাইজ করবার জন্য প্রস্তুত না। জি। যত পাওয়ারফুল লোক হোক, আমরা সবাইকে সমালোচনা করতে চাই। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। আসলে বায়বীয় অভিযোগে আওয়ামী লীগের অনেক নেতারাও গ্রেপ্তার হয়ে আছেন। অভিযোগটা তদন্ত করা হচ্ছে কিনা, অভিযোগের ব্যাপারে আগানো হচ্ছে কিনা, এটা প্রমাণ আছে কিনা, কারণ অভিযোগগুলো তো খুব জলজলি অভিযোগ, মানে ঘটনাগুলোর ভিডিও ফুটেজ দিয়ে করা আছে, সেটাই আসলে এখন প্রশ্ন। সামনে এটার কি হয় সেটাও নিশ্চয়ই দেখবো। অনেক ধন্যবাদ, আজকের মতো শেষ করি। ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায়।